নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের আসর। আজকে আমাদের গল্প আলমবাজারের জোড়া খুন, কলমে দেবশ্রী ভট্টাচার্য। আপনাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু এই গল্পটি গোয়েন্দা তথাগত সিরিজের প্রথম গল্প। আপনাদের যদি এই ধরনের গল্প অর্থাৎ গোয়েন্দা তথাগত সিরিজের আরও গল্প শুনতে ইচ্ছে করে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তাহলে আর বেশি বকবক না করে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন। হাসপাতালের ওপিডির চারতলায় ডান দিকে সোজা লম্বা বারান্দা দিয়ে এগোতে এগোতে একেবারে শেষের দিকে এক চিলতে ঘরের সামনে আজ বেশ ভিড়। সামনের লম্বা লম্বা বেঞ্চগুলো ভরে গেছে, তবু বেশ কিছু রোগীর জায়গা হয়নি। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছেন তারা। ডক্টর দেবাঞ্জন মুখার্জি কলকাতার বেশ বড় সাইকিয়াট্রিস্ট। এখানে প্রায় প্রতিদিনই তাঁর কাছে দেখাতে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন। ডক্টর মুখার্জি আবার এক সপ্তাহের বেশ কিছুদিন বাইরে ছিলেন, তাই বোধহয় ভিড়টা আজ একটু বেশি। ডাক্তারবাবুর সেক্রেটারি তাঁর চেয়েও ব্যস্ত মানুষ। কানে মোবাইলটা নিয়ে 1-1.5 মিনিট বাদে বাদেই তাঁকে করিডোরের এদিক থেকে ওদিক দৌড়ে যেতে দেখা যায়। কিন্তু ঠিক কিসের এত ব্যস্ততা বোঝা যায় না। তবে দরজার ওপারে ডক্টর মুখার্জিকে এসব ব্যস্ততা ছুঁতে পারে না। তিনি বেশ শান্তভাবেই একের পর এক রোগী দেখেন। প্রায় 7.5 বছর ধরে প্র্যাকটিস করছেন তিনি। প্রতিদিন বিভিন্ন ধরনের রোগী দেখতে হয় তাঁকে। ছোট ছোট বাচ্চাদের আজকাল হাজার একটা মানসিক সমস্যা, তাছাড়া প্রেমে আঘাত, পড়াশোনায় ফেল, বুড়ো বয়সের একাকিত্ব, কাজের প্রেশারে নাজেহাল, সেলিব্রিটিদের শখের ডিপ্রেশন, এরকম নানান ধরনের সমস্যা এক একজনের। এত লোকের এত কথা শুনতে শুনতে নিজের মাথায় ঠিক রাখা যেন এক এক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। তবে এদিক থেকে ডক্টর মুখার্জি সত্যি তারিফের যোগ্য। তিনি ধৈর্য নিয়ে সকলের কথা শোনেন। ওষুধপত্র খুব কম দেন, যেটুকু না দিলেই নয় সেটুকুই দেন। সেজন্যই বোধহয় ডাক্তারবাবুর চেম্বারের সামনে এত ভিড়। করিডোরের সামনের লম্বা বেঞ্চের ভিড়টা আস্তে আস্তে একটু পাতলা হচ্ছে। তখনই সামনের দিকে লিফটটা গেল খুলে। কাবেরীকে তার 2 দাদা প্রায় 2 হাত ধরে এক প্রকার ঠেলে ঠেলে বার করলো লিফট থেকে। পেছনে কাবেরীর বাবা কাগজপত্র ফাইল সামলাতে সামলাতে বের হলেন। কাবেরীকে দেখে খানিকটা তটস্থ হয়ে পড়লেন ডাক্তারবাবুর সেক্রেটারি। আগেরবার মেয়েটা এসে একেবারে হই হই ফেলে দিয়েছিল হাসপাতালে। জোর করে মেয়েটাকে আটকে রাখতে হাতে কামড় খেয়েছিলেন ডাক্তারবাবুর সেক্রেটারি। কাবেরীর বাবা হাতের ফাইলগুলো উঁচিয়ে একটু ইশারা করলেন যাতে সেক্রেটারি মশাই বুঝতে পারেন। তিনি চোখ টিপে বুঝিয়ে দিলেন যিনি আছেন তিনি বেরিয়ে এলেই স্পেশাল কেস বলে করবীকে ঢুকিয়ে দেবেন চেম্বারে। করবী কেমন যেন একটা চেনা গন্ধ পেয়ে গেছে। এই বারান্দা, এই বেঞ্চ তার চেনা চেনা মনে হচ্ছে। কিছুক্ষণ দিশেহারার মতো এদিক ওদিক তাকিয়ে সে সোজা তার বাবার দিকে ফিরে গেল। ভদ্রলোক খানিকটা অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে বললেন, কি হলো? এখানে কেন নিয়ে এসেছো আমাকে? তুমি তো বললে তুমি ডাক্তার দেখাবে, আমাকে কেন নিয়ে এসেছো? আমার তো কিছু হয়নি, আমি কেন ডাক্তার দেখাবো? আরে না, ওই মানে আমি তো ডাক্তার দেখাতেই এসেছিলাম। এই তো এক্ষুনি দেখবে ডাক্তার, একটু চুপ করে বসো মা। কাবেরীর 2 দাদা মেয়েটাকে জোর করে বসিয়ে দিল বেঞ্চের কোনায়। কাবেরী আরেকবার ভালো করে জায়গাটা দেখে নিয়ে মনে মনে কনফার্ম হয়ে গেল এটা মোটেই তার বাবার ডাক্তারের চেম্বার নয়। এখানে তাকেই নিয়ে আসা হয়েছে। আবার কয়েকটা বিচ্ছির ইঞ্জেকশন দেওয়া হবে তাকে। 2-3 বার ঘন ঘন নিঃশ্বাস নিয়ে সে উঠে দাঁড়ালো। কাবেরীর 2 দাদা তাকে টেনে বসানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। একেবারে শরীরটাকে শক্ত কাঠ করে দাঁড়িয়ে আছে সে। কাবেরীর বাবা এবার একটু গম্ভীর গলায় বললেন, কি হলো? কি বললাম না ডাক্তারবাবু এক্ষুনি ডাকবেন আমাদের, চুপ করে বসো। কাবেরীর বাবা বিপদে পড়ে গেলেন। স্ত্রীকে আনা হয়নি আজ, কোনো মহিলা নেই সঙ্গে।
এই মেয়ে যদি একবার ওয়াশরুমে ঢোকে তবে ওখানেই বসে থাকবে, কেউ ওকে বের করতে পারবে না। কাবেরীর বাবা আবার মৃদু ধমক দিয়ে বলে উঠলেন, চুপ, একদম চুপ। এক্ষুনি ডাক্তারবাবু ডাকবেন, একদম চুপ করে বসো। কাবেরীর চোখ দুটো রাগে যেন বদলে গেল নিমেষে। আমাকে যেতে দিবি না তাই না? হ্যাঁ, তাহলে এখানেই বসে পড়ে কাপড় তুলে। হ্যাঁ। কাবেরীর বাবা প্রচন্ড অস্বস্তিতে আরেকবার সেক্রেটারি মশাইয়ের দিকে তাকালেন। ভদ্রলোক যে বেশ ভয় পেয়ে গেছেন সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। পারে, এই মেয়ে সব পারে। সেক্রেটারি মশাই আর দেরি না করে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন ভেঙে পেশেন্ট থাকা অবস্থাতেই দরজা ঠেলে ঢুকে পড়ল ভেতরে। কাবেরীর বাবা এবার গলার আওয়াজটা একটু নরম করে বললেন, ছি মা, এরকম করতে নেই। তুমি তো আমার লক্ষ্মী মা, তাই না? এরকম করলে লোকে কি বলবে বলো তো? কাবেরী এবার হঠাৎ খিলখিল করে হেসে উঠল। হে মা, আমাকে লক্ষ্মী মেয়ে বলছে। আমি জানি আমি মোটেই লক্ষ্মী মেয়ে নই, আমি একটা পাগলি। তোমরা কেউ আমায় ভালোবাসো না, কেউ না। আমাকে ইঞ্জেকশন দিতে নিয়ে এসেছো তোমরা এখানে, ইঞ্জেকশন দিয়ে আমাকে মেরে ফেলবে। আমি সব জানি, আমি সব জানি। কাবেরীর বাবার গলাটা ধরে এলো। কি যে হয় তার মেয়েটার মাঝে মাঝে। প্রতিবার ইঞ্জেকশন দিতে এলেই এমনটা করে, অথচ ইঞ্জেকশন না দিলেও তো চলে না। কাবেরী হঠাৎ চিৎকার করে কাঁদতে শুরু করলো। সেক্রেটারি মশাই দৌড়ে এসে বললেন, যান, আপনারা ভেতরে যান, ডাক্তারবাবু আপনাদের ডাকছেন। যান, আপনারা ভেতরে যান। কথাটা শুনেই আবার ফোঁস করে উঠল কাবেরী। ওই তো ডাক্তারবাবু ডাকছেন। তুমি তো দেখাবে ডাক্তার। তোমার অসুখ করেছে না? তোমার অসুখ করেছে তো তুমি যাও না। ডাক্তারবাবু ডাকছেন তো তোমায়, যাও না, তুমি যাও না। কাবেরী তার বাবাকে ধাক্কা দিল বেশ জোরে। ভদ্রলোক আরেকটু হলেই পড়েই যেতেন। কাবেরীর দাদারা আর রিস্ক নিল না। দুজনে মিলে প্রায় চেপে ধরে মেয়েটাকে নিয়ে দেবাঞ্জন বাবুর চেম্বারে ঢুকিয়ে দিল। দুজন নার্স আগে থেকেই রেডি ছিলেন। তারা মেয়েটাকে চেপে ধরে শুইয়ে দিলেন চেম্বারে রাখা বেডে। হাত পা যাতে বেশি নাড়াচাড়া না করতে পারে তাই ক্যাপ পরিয়ে দেওয়া হলো। কাবেরী সেই অবস্থাতেই প্রাণপণে চিৎকার করতে লাগলো। ডক্টর দেবাঞ্জন হাতে একটা সিরিঞ্জ নিয়ে এগিয়ে আসছেন আস্তে আস্তে। তাকে ওইভাবে আসতে দেখেই কাবেরী চিৎকার করে উঠল আরো জোরে। দেবাঞ্জন ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলে আস্তে আস্তে বলল, সোজা গিয়ে 10 পা, বড় একটা লাফ, বাঁ দিকে 5 পা, দে গুরু ঝাঁপ। প্রথমে আস্তে আস্তে, তারপর ক্রমশ জোরে। সোজা গিয়ে 10 পা, বড় একটা লাফ, বাঁ দিকে 5 পা। অদ্ভুতভাবে কাবেরীও সব ভুলে মন্ত্রের মতো জপ করতে শুরু করল। সোজা গিয়ে 10 পা, বড় একটা লাফ, বাঁ দিকে 5 পা দিয়ে গুরু ঝাঁপ। বেশ কিছুক্ষণ একই কথা বিড়বিড় করার ফাঁকে ইঞ্জেকশনটা দিয়ে দিলেন ডক্টর দেবাঞ্জন। ব্যাস, আর কোনো কথা নয়। আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল কাবেরী। শুধু ঠোঁটটা কাঁপছে একটু একটু করে। প্রথম দিকটা বোঝা যাচ্ছিল, তারপরে সেটাও আর বোঝা যাচ্ছে না। খুব খেয়াল করলে তখন বোঝা যাবে ঠোঁটটা কাঁপছে। এখন মেয়েটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হবে। প্রত্যেকবারই এরকমটা হয়। কাবেরীর বাবার চোখে জল এসে গিয়েছিল। ভদ্রলোক চোখের জলটা একটু মুছে বললেন, ডাক্তারবাবু, অনেকগুলো ইঞ্জেকশন তো হলো, আর কতবার এভাবে? মনে হয় না আর লাগবে বলে, এটাই শেষ। ভদ্রলোক খানিকটা অবাক হয়ে গেলেন। কিন্তু মেয়েটা ঠিক হওয়ার তো কোনো লক্ষণই দেখছি না। কিন্তু ডাক্তারবাবু, ইমপ্রুভমেন্ট তো তেমন কিছু দেখছি না। ডক্টর দেবাঞ্জন হাসলেন। ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝতে পারলে তো আজকে আপনি আমার জায়গায় আর আমি আপনার জায়গায় থাকতাম মশাই। তাছাড়া যে ইঞ্জেকশনগুলো দিলাম সেগুলো কাজ করতে একটু সময় লাগে। ইট নিড সাম টাইমস। কাজ করা একবার চালু করলে তখন আপনারা ইমপ্রুভমেন্ট নিশ্চয়ই দেখতে পাবেন। এখন ওকে বাড়ি নিয়ে যান।
কাবেরীর দাদারা জানে ইঞ্জেকশন দেওয়ার পর বোন বেশ অনেকক্ষণ অজ্ঞান থাকে। জ্ঞান ফেরার পরেও খুব একটা চলতে টলতে পারে না, শুয়ে শুয়ে কি যেন বিড়বিড় করে। তাই ওকে বাড়ি নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্স তো লাগবে, তাই আগে থেকেই সব ব্যবস্থা করা ছিল। একটু বাদেই পাড়া কাঁপাতে কাঁপাতে অ্যাম্বুলেন্স ছুটে গেল ডানলপে কাবেরীর বাড়ির দিকে। সারাটা দিন মেয়েটার বকবকে অতিষ্ঠ হয়ে থাকে বাড়ির মানুষ। একটু পান থেকে চুন খসলেই একেবারে তুল কালাম বাঁধিয়ে দেয়। সেদিক দিয়ে দেখতে গেলে আজ বাড়ির মানুষ একটু নিশ্চিন্তে থাকবে, অন্তত আজ আর মেয়েটা বিছানা ছেড়ে উঠতে পারবে না। কিন্তু তার বদলে পরদিন সকালে যে এমন একটা ভয়ঙ্কর ব্যাপার হবে সেটা বোধহয় ঘুণাক্ষরেও ভাবতে পারেননি কাবেরীর বাবা দিগন্ত দত্ত। সকালবেলা আদর করে কাবেরীর ফেভারিট আদা চা নিয়ে মেয়েকে ডাকতে গিয়ে দেখলেন মেয়ে বিছানায় নেই। এটা সাধারণত হয় না। ইঞ্জেকশন নেওয়ার দুদিন পরও কাবেরী একা একা হাঁটতে পারে না। ওয়াশরুমে যেতে গেলেও সঙ্গে কাউকে লাগে। এভাবে একা একা কোথায় যে গেল মেয়েটা। দিগন্তবাবু তাড়াতাড়ি ওয়াশরুম দেখলেন, নেই, কাবেরী সেখানে নেই। গোটা বাড়ি খুঁজে দেখা হলো, ছাদ, বারান্দা, কোথাও নেই মেয়েটা। হঠাৎ আবিষ্কার হলো নিচের সদর দরজা খোলা। দরজাটা এমন করে ভেজানো ছিল যে কারো তেমন নজরে আসেনি। দরজা খুলে বাইরে আসা হলো, সারা পাড়া খুঁজে দেখা হলো, কোথাও নেই কাবেরী। দিগন্তবাবু পুলিশে খবর দেবেন বলে তৈরি হচ্ছিলেন, কিন্তু তার আগেই পুলিশ নিজে হাজির হলেন, সঙ্গে কাবেরী। দিগন্তবাবু থতমত খেয়ে দেখলেন মেয়ের হাতে হাত করা। কাবেরী শাড়ি পরতে ভালোবাসে বলে কাল তাকে শাড়ি পরিয়েই নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তারপর সেখান থেকে বাড়ি ফিরে ওই কাপড়েই শুয়ে পড়েছিল। মেয়ের কষ্ট হবে বলে কেউ আর তাকে বিরক্ত করেনি। সেই শাড়িটার এখন যা অবস্থা, কোথাও কাদা, কোথাও রক্তের দাগ, আঁচলের কাজটা অনেকটা ছিঁড়ে গেছে, চুলটা উস্কো খুস্কো, চোখের তলায় একদিনে কালি পড়ে গেছে। মাটির দিকে তাকিয়ে মেয়েটা এক মনে বিড়বিড় করে যাচ্ছে। কি হয়েছে অফিসার? ওর হাতে হাত করা কেন? দিগন্তবাবু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন। মেয়েটা তো একটা পাগলি, সেটা তো বোঝাই যাচ্ছে। তো তাকে এভাবে ছেড়ে রেখে দিয়েছেন কেন? মেয়ে তো কাল রাতে 2টো খুন করে দিয়েছে। দিগন্তবাবুর মনে হলো যেন এক্ষুনি বুঝি আকাশ ভেঙে পড়ল। মেয়েটা পাগল এটা তো আর নতুন করে বলার কিছু নেই। আগে 2-1 বার বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গিয়ে এদিক ওদিক চলে গেছে, কিন্তু তাই বলে খুন? ধপ করে মাটিতে বসে পড়লেন দিগন্তবাবু। শ্যামবাজারের তেলিপাড়া লেনের মুখে 4 তলার উপরে সেই বিখ্যাত ঘরখানায় তখন তথাগত এক মনে কি একটা মোটা বই পড়ছিল। দিগন্তবাবু এসে দরজায় টোকা দিতে খানিকটা চমকেই তাকালো সে। সকালে ফোনে কথা হলেও এক্ষুনি ঠিক কিছু যেন মনে করতে পারল না। দিগন্তবাবু আমতা আমতা করে বললেন, আমাকে পৌলমী পাঠিয়েছিল আপনার কাছে ওই আমার মেয়ের ব্যাপারে। এবার যেন সব মনে পড়ে গেল তথাগত। ও হ্যাঁ, সরি, আসলে বই পড়ছিলাম তো, তাই হঠাৎ করে ঠিক ধরতে পারিনি। আসুন না, বসুন। দিগন্তবাবু খানিকটা থতমত খেয়ে ঘরের চারিদিকে দেখলেন। তথাগতর ঘরের এটাই বৈশিষ্ট্য। এখানে চেয়ার, টেবিল, খাট, বিছানা কিচ্ছু নেই। মাটি থেকে ছাদ অবধি শুধু বইতে ঠাসা। দিগন্তবাবুকে বসার কথা বলে বোধহয় নিজেই বুঝেছে সে কথাটা বলা ভুল হয়ে গেছে। আপনি কোথায় বসবেন, তাই না? কি বাবা, আসলে আমি তো বইয়ের ওপরেই বসি। তা আপনি? ঠিক আছে, অসুবিধা নেই, আমি দাঁড়িয়েই আছি। ভদ্র সমাজে এটা একেবারেই অসভ্যতার লক্ষণ, কিন্তু এসব কথা তথাগত বুঝলে তো হয়েই গিয়েছিল। দিগন্তবাবু যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছেন সেদিকে তথাগত তেমন পাত্তা দিলে না। হ্যাঁ, কি হয়েছে একটু খুলে বলুন তো। পৌলমী বলছিল আপনার কথা। ভদ্রলোক বলতে শুরু করলেন। আমার মেয়ে কাবেরী, বছর 22-এর একটা মেয়ে, কিন্তু কি আর বলবো, মেয়েটার মাথাটা ঠিক নেই। বরাবরই ও একটু কেমন যেন, একা একা থাকতে ভালোবাসে,
নিজের মনে কি সব কল্পনা করে নিয়ে নিজেই ভয়ে চিৎকার করে ওঠে। বছর 3 ধরে ওর এই প্রবলেমটা বেড়ে যায়। আমরা অনেক চিকিৎসা করি, তবে তেমন কিছু হয় না। এই ভালো থাকে, আবার এই বিগড়ে যায়। ডক্টর দেবাঞ্জন মুখার্জির কাছে 1 বছর ধরে দেখাচ্ছি। উনি একটা ইঞ্জেকশন দিতেন, সেটা দেওয়ার পর 2 দিন মেয়ে একেবারে উঠতে পারতো না, কিন্তু তারপর একদম ঠিক 2-3 মাস একদম স্বাভাবিক হয়ে যেত, জানেন তো। যদিও ওই ইঞ্জেকশন দিতে নিয়ে যাওয়াটা একটা ভয়ঙ্কর কঠিন ব্যাপার ছিল আমাদের কাছে। হাসপাতালে গিয়ে লোকজনকে কামড়েও দিয়েছিল। সেসব একরকম মানিয়ে নিয়েছিলাম, কিন্তু এবার কেমন যেন সব গন্ডগোল হয়ে গেল। মেয়েটা রাতের বেলা কখন যে দরজা খুলে বেরিয়ে আলমবাজারে গিয়ে 2টো খুন করে এলো, পুরো ব্যাপারটা কেমন যেন একটা অবাস্তব কল্পনা মনে হচ্ছে, কিন্তু ঘটনাটা সত্যি। তা আগে কখনো কাবেরী এমন একা একা বেরিয়ে গিয়েছিল? হ্যাঁ, তবে এত দূর নয়। বাড়িতে ঝগড়া করে বা ওর মা দাদাদের সাথে ঝামেলা করে হয়তো পাশের বাড়ি কিংবা সামনের বাড়িতে গিয়ে বসে থাকতো। আমরা সেজন্য সবসময় সদর দরজায় তালা দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু সেদিন আসলে ইঞ্জেকশন পাওয়ার পর মেয়েটা আর 2-3 দিন সেভাবে নড়তে পারেনি, জানেন তো। তাই একটু ঢিলেঢালা হয়ে গিয়েছিলাম। আর সারাক্ষণ এত টেনশনে থাকি, তাই হয়তো ভুলে গিয়েছিলাম তালা লাগাতে। কিন্তু যে মেয়েটা ঘরের অ্যাটাচ বাথরুমে পর্যন্ত একা যেতে পারতো না, সে একা একা অত দূর যে কি করে গেল সেটাই তো বুঝতে পারলাম না। আসলে যাদের এরকম মানসিক সমস্যা থাকে, তারা কখন যে কি করে ফেলে কেউ ঠিকমতো বুঝতে পারে না। তা কাবেরী আলমবাজারে যখন গিয়েছিল, সেখানে আগে কখনো গেছে? ওদের চিনতো আগে? একেবারেই না, আমিও চিনি না। ওই রাস্তাতেই যাইনি কখনো। তা পুলিশ কাবেরীকে ঠিক কি অবস্থায় উদ্ধার করেছে? মিস্টার অলোক পুরকায়স্থ আর মিসেস কস্তুরী পুরকায়স্থ স্বামী স্ত্রী, এই দুজনই থাকতো ওই বাড়িতে। ওপরের বেডরুমে ওদের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। আর ওদের সামনে কাবেরী ছুরি হাতে দাঁড়িয়েছিল। ওর শাড়িতে রক্তের ছিটে ছিল। ওই রক্ত যে ওই দুজন স্বামী স্ত্রীর, সেটাও পুলিশ প্রমাণ পেয়েছে। বাড়ির সামনে সিসিটিভি ছিল, সেখানে দেখা গেছে নাকি গলির মোড় থেকে মেয়েটা আসছে, ছোট গেট ডিঙিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। তারপর দরজা খোলা ছিল? অদ্ভুত ব্যাপার তো। আপনি রাতের বেলা সদর দরজা বন্ধ করে শুতে ভুলে যাচ্ছেন, পুরকায়স্থ পরিবারও সদর দরজা বন্ধ করে। দিগন্তবাবু অসহায়ের মতো বললেন, সেটা তো জানি না। পুলিশ বলল মেয়েকে ঘরে ঢুকতে দেখা গেছে, মার্ডার ওয়েপেন হাতে ধরা হয়েছে, সুতরাং কাবেরী খুনি। হাতের কাছে এমন সুন্দর করে প্রমাণ পেয়ে গেলে সেগুলো খতিয়ে দেখার কোনো প্রয়োজনই পড়ে না। এনিওয়ে, কাবেরী খুন করুক বা না করুক, শাস্তি ওর হবে না। হয়তো এর পর থেকে ওকে বাড়িতে রাখতে পারবেন না, কোনো অ্যাসাইলামে থাকতে হবে। হ্যাঁ, এখনো তাই আছে। ডক্টর দেবাঞ্জন স্যারের নিজস্ব মানসিক হাসপাতালেই আছে, তবে জেলখানার মতোই আলাদা একটা ঘরে। বাইরে সারাক্ষণ পাহারা, হাতে হ্যান্ড ক্যাপ পরানো। বলা তো যায় না, একবার খুন করেছে, আবার কখন কি করে বসে। কথা বলতে বলতে গলা ধরে এলো দিগন্তবাবুর। তথাগতর 2 হাত নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, একটু দেখুন না, যদি কিছু করতে পারেন। মেয়েটা আমার পাগল ঠিকই, তবে খুনি না। মেয়েটা এই কদিনে কেমন যেন বদলে গেছে। আগে সারাক্ষণ চেঁচামেচি করতো, রেগে গিয়ে একে তাকে মারধর করত, কিন্তু এখন কেমন যেন চুপচাপ হয়ে গেছে। কিছু বলেও না, করেও না, খালি বিড়বিড় করে কি যেন বলে। তথাগত দৃষ্টি ততক্ষণে জানালার দিকে। ঘরে একটাই জানালা, লম্বা লম্বা রডগুলো বহুদিন রঙের স্পর্শ না পেয়ে কালো হয়ে গেছে। ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি দেখছি। আলমবাজার থানায় খুব একটা ভিড় নেই আজকে। ইন্সপেক্টর বড়াল বসেছিলেন নিজের চেম্বারে।
তথাগত না আছে কোনো ভিজিটিং কার্ড আর না কোনো সরকারি চিঠিপত্র, তাই স্বাভাবিকভাবেই প্রথমটায় বড়াল সাহেব খুব একটা এই ব্যাপারে কথা বলতে চাইছিলেন না। তারপর অবশেষে লালবাজার থেকে পৌলমীর ফোন আসার পরে তিনি একটু চেয়ারে হেলান দিয়ে বসে পড়লেন। বললেন, এই কেসটায় ঠিক কি আছে এটা কি বলুন তো? আপনি যে এসে তদন্ত করবেন, আরে আমরা মেয়েটাকে একেবারে হাতে নাতে ধরেছি। হাতে নাতে মানে ঠিক কি বলতে চাইছেন বলুন তো? হাতে নাতে মানে হাতে নাতে। মেয়েটাকে যখন আমরা দেখি তখন ওর হাতে একটা ধারালো ছুরি ছিল, ওর শাড়ি কাপড়ে রক্তের ছিটে, সেই রক্তের ছিটে ওই পুরকায়স্থ দম্পতির। আর কি প্রমাণ চান বলুন তো আপনি? মেয়েটাকে ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, ছুরিটা ওই দম্পতির বুকে ঢুকিয়ে দিতে দেখেছেন? পুলিশ অফিসার খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে, বললেন, গোয়েন্দা সিনেমা দেখে গোয়েন্দা হয়েছেন বুঝি? সেই বস্তা পচা সাফাই দেওয়ার ভঙ্গি মেয়েটা ওই দম্পতিকে বাঁচাবার জন্য তাদের রক্তাক্ত দেহ থেকে ছুরিটা তুলে নিল, তাইতেই ওর শাড়িতে রক্তের ছিটে পড়ল। এই সব বলবেন তো? আচ্ছা, একটা পাগলি মেয়ে হঠাৎ করে এতটা দূরে অচেনা একটা বাড়িতে দুজন প্রায় মৃত মানুষকে বাঁচাতে আসছে, ব্যাপারটা কেমন একটা যেন না? তথাগত হালকা হেসে বলল, ঠিক, একদম ঠিক, কিন্তু এটাও তো ঠিক। একটা পাগলি মেয়ে হঠাৎ কোথাও কিছু নেই, রাতের বেলায় অসুস্থ অবস্থায় এতটা দূরে এসে কেন সম্পূর্ণ অচেনা দুজন মানুষকে খুন করতে যাবে বলুন তো? পুলিশ অফিসার খানিকক্ষণ কি যেন ভেবে বললেন, কে বলল অচেনা? ওই মেয়েটা তো আগেও কয়েকবার পালিয়েছে বাড়ি থেকে। ওর বাবা মা হয়তো জানে না যে কোথায় রাস্তাঘাটে দেখা হয়েছে, ঝগড়া হয়েছে। এসব খবর বাড়ির লোকে জানে নাকি? তথাগত কিছুই বলল না, শুধু হাসল। পুলিশ অফিসার নিজেও বোধহয় বুঝতে পেরেছেন তিনি একটা উল্টোপাল্টা যুক্তি খাড়া করে দিয়েছেন। দেখুন, চান দেবাঞ্জন বাবুর হাসপাতালেই তো আছে মেয়েটা, ওখানে গিয়ে কি তদন্ত করার করবেন? আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তবে মনে হয় না কিছু হবে বলে। দেবাঞ্জনবাবুর মানসিক হাসপাতালে ঢুকতে সমস্যা হলো। হাসপাতালের ওয়াচম্যান সোজা জানিয়ে দিল, ডাক্তারবাবু না এলে তো আপনাকে ঢুকতে দিতে পারবো না দাদা। তথাগত পুলিশ অফিসারের চিঠিটা দেখালো, কিন্তু ওয়াচম্যানের সেই এক কথা, ও সব চিঠি পিটি বুঝি না, ডাক্তারবাবু না বললে ঢুকতে দিতে পারবো না, সোজা ভাষা শেষ কথা। তথাগত হেসে বলল, বেশ বাবা, ঠিক আছে, অসুবিধা নেই। এইখানে এই তোমার পাশের চেয়ারে বসলাম, এরপর দেখা যাবে। ওয়াচম্যান আর কিচ্ছু বলল না। তথাগত গেটের পাশে একটা চেয়ারে বসল। হাসপাতালটা খুব একটা বড় নয়, 3 তলা একটা বাড়ি, পেছনে খোলা মাঠ, একদিকটা বাগান করা। রোগীরা যারা একটু সুস্থ তারাই বাগানের পরিচর্যা করে। মাঠের আর একটা দিক খেলাধুলো করার জন্য, বেশ ভালোই ব্যবস্থা। দোতলায় একটা ঘেরা বারান্দা আছে, সেখানে অনেককে দেখা যাচ্ছে আপন মনে ঘুরে বেড়াচ্ছে। তথাগত নিজের খেয়ালে হাসপাতালের গেটে বসে সব দিকটা দেখছিল। হঠাৎ দেখল এক ফকির বাবা ঢুকে গেল হাসপাতালে। লম্বা চুলদাড়িতে মুখ ঢাকা, হাতে একটা ঝাড়ু, কিসব মন্ত্র বিড়বিড় করতে করতে কোনো দিকে না তাকিয়ে সোজা এগিয়ে গেল। তথাগত গলা বাড়িয়ে হাসপাতালের ভেতরে দেখার চেষ্টা করল। গেট থেকে খুব একটা কিছু দেখা গেল না। কথা বলতে বলতেই একটা নীল সুইফট ডিজায়ার সোজা ঢুকে গেল গেট দিয়ে। ওয়াচম্যান একটা লম্বা সেলাম ঠুকলে, কিন্তু তার কোনো প্রত্যুত্তর বন্ধ কাঁচের ওপার থেকে এলো কিনা বোঝা গেল না। তথাগত এবার সেই ওয়াচম্যানকে বলল, হয়েছে তো, ডাক্তারবাবু এসে গেছেন, এবার তো যান একবার চিঠিটা নিয়ে। চিঠি দেখানোর পরেও তথাগতকে 1 ঘন্টা মতো বসে থাকতে হলো। এবার অবশ্য বাইরের গেটে, দারোয়ানের পাশে না, দেবাঞ্জনবাবুর চেম্বারে। ডাক্তারবাবু এসে আগে রোগী দেখবেন, তারপর কথা বলবেন, সেটাই খুব স্বাভাবিক। তথাগত কোনো আপত্তি করল না। ঘণ্টাখানেক বসে বসে দেবাঞ্জনবাবুর অফিসটা দেখতে লাগলো। ঘণ্টাখানেক বাদে দেবাঞ্জনবাবু এলেন। সরি, আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হলো। না না, সে ঠিক আছে। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমি এসেছিলাম কাবেরীর ব্যাপারে জানতে। দেবাঞ্জনবাবু চশমাটা খুলে মাথাটা খানিকক্ষণ নিচু করে রইলেন।
খুবই স্যাড ব্যাপার। বেশ কিছুদিন ধরে মেয়েটি আমার চিকিৎসায় ছিল, বেশ উন্নতি করেছিল। আমার তো মনে হয়েছিল লাস্ট ইঞ্জেকশন দেওয়ার পর হয়তো আর ইঞ্জেকশনেরই দরকার পড়বে না, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, হঠাৎ করে এতটা ভায়োলেন্ট হয়ে গেল, এটা আমার কাছেও খুব শকিং ব্যাপার। মেয়েটা যেখানে গিয়ে খুনটা করলো সে জায়গায় আগে কখনো যায়নি, আগে কখনো লোকগুলোকে দেখেওনি। এটা কি করে হতে পারে? আর আপনি কি বলেন এই ব্যাপারে? দেবাঞ্জনবাবু মাথাটা নামিয়েই কি যেন ভাবলেন। চেনে না সেটা আপনি কি করে বলছেন? কাবেরীর বাবা বলছেন যে তিনি চেনেন না, তার মানে তো এটা না যে কাবেরীও চেনে না। হয়তো হাসপাতালে আসতে গিয়ে দেখা হয়েছে, ওদের দেখেই ভয় পেয়েছে কাবেরী, তাই জন্য মাঝরাতে ঠিকানা খুঁজে খুন করে দিয়ে এলো। ডক্টর দেবাঞ্জনের যুক্তিগুলো কেমন সেই পুলিশ অফিসারের মতোই মনে হলো। পুলিশ অফিসারের অবশ্য স্বার্থ আছে, কোনো মতে কেসটা ক্লোজ করতে পারলে তার খাতায় টিক পড়ে যাবে। কিন্তু দেবাঞ্জনবাবুর কাছে আর একটু সহানুভূতি বোধহয় আশা করেছিল তথাগতর কথা শুনে দেবাঞ্জনবাবু কাঁধ ঝাঁকিয়ে বললেন, ঠিক বলতে পারবো না, এরা এখন কি করে তার কোনো ঠিক নেই। তথাগত কি যেন একটা ভেবে বলল, কাবেরীর সাথে একবার দেখা করতে পারি? চিন্তা করবেন না, এই ব্যাপারে আমারও কিছু পড়াশোনা আছে। হ্যাঁ নিশ্চয়ই, পুলিশের চিঠি নিয়ে যখন আপনি এসেছেন তখন তো আমি আপনাকে বাধা দিই বা কী করে বলুন। তবে একটাই অনুরোধ করব আপনাকে, একটু সাবধানে, ওকে বেশি প্রশ্ন করবেন না। এক কথা অনেকবার বললে ও ঠিক নিতে পারে না। ওর কন্ডিশন তো এই মুহূর্তে খুব একটা ভালো নয়, যে কোনো মুহূর্তেই আবার ভায়োলেন্ট হয়ে যেতে পারে। অন্য পেশেন্টদের ঘরগুলো খোলা, যার যখন ইচ্ছে হচ্ছে বের হয়ে যাচ্ছে, আবার নিজের ইচ্ছে হলে ঘরে চলে যাচ্ছে, কিন্তু কাবেরীর ঘরটা বন্ধ। দেবাঞ্জনবাবু ইশারা করতে একজন ওয়ার্ড বয় এসে খুলে দিল দরজাটা। ভেতরটা একদম অন্ধকার। দেবাঞ্জনবাবু ঘরে ঢুকে সুইচ টিপে আলো জ্বালালেন। তথাগত বলল, আলো জ্বলছিল না কেন? এরকম ব্যবসা কেন ঘরটা? এখানে তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। দেবাঞ্জনবাবু এবার বেশ বিরক্ত হয়ে বললেন, ও বেশি আলো পছন্দ করে না, আমরা পেশেন্টদের ওপর খুব একটা জোর করি না। আপনার কি জানার আছে প্লিজ একটু তাড়াতাড়ি জেনে নিন, আমাকে আবার একটু বেরোতে হবে। তথাগত এগিয়ে গেল কাবেরীর কাছে। মেয়েটা হাঁটু দুটো বুকের কাছে চেপে ধরে গুটি সুটি মেরে বসে আছে। কি যেন বলে চলেছে বিড়বিড় করে, কিছু বোঝা যাচ্ছে না। তথাগত আরো খানিকটা এগিয়ে এলো, কিন্তু তাও কিছু বুঝতে পারল না। এবার আলতো করে ডাকলো তথাগত, কাবেরী, কাবেরী। এবার কাবেরী কেমন যেন ফস করে ঘাড় তুলে তাকালো তথাগতর দিকে। দু চোখে ভয়ঙ্কর রাগ। এবার জোরে চিৎকার করে বলে উঠল, সোজা গিয়ে 10 পা বড় একটা লাফ, বাঁ দিকে 5 পা গুরু চাপ। একবার দুবার নয়, পরপর কয়েকবার তরতর করে বলে গেল। তথাগত তাকালো দেবাঞ্জনের দিকে। তিনি মাথা নাড়তে নাড়তে বললেন, তথাগত বাবু, আমাদের বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না, আপনি চলুন চলুন। আমার মনে হয় না যে আপনার প্রশ্নের ও ঠিকঠাক মতো উত্তর দিতে পারবে বলে। তথাগত বেরিয়ে এলো। দেবাঞ্জনবাবু নিজের ঘরেই আলো নিভিয়ে দরজাটা টেনে দিলেন। তথাগত জিজ্ঞাসা করল, কি বলছে ও? কি জানি, ঠিক বলতে পারবো না। মেবি এটা একটা নতুন সিমটম ওর, কয়েকদিন না দেখলে ঠিক বোঝা যাবে না। তথাগত বাবু কিছু মনে করবেন না, আই হ্যাভ আ মিটিং। কই, আপনার কি আর কিছু জিজ্ঞাসা আছে? তথাগত মাথা নাড়ল। দেবাঞ্জনবাবু চলেই যাচ্ছিলেন, হঠাৎ তথাগত জিজ্ঞাসা করল, আচ্ছা প্লিজ, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলুন। গেটে অপেক্ষা করার সময় একজন ফকির বাবাকে দেখলাম, হাসপাতালে উনি কেন আসেন? তেমন কিছু না, ওটা আমার একটা অবসেশন বলতে পারেন। আসলে এই ফকির বাবাকে আমি অনেক ছোটবেলা থেকে দেখে আসছি। আমাদের বাড়ির কাছে এসে প্রায় রোজই ঝাড়ফুঁক করে যেত, বলতো এতে নাকি কারও কোনো রোগ হবে না, আর হলেও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সেরে যাবে। এই হাসপাতালটা করার পর তাই এই ফকির বাবাকে খুঁজে আনি। রোজ আমার হাসপাতালে এসে ঝাড়ফুঁক করে যায়। জানি এগুলো বাজে কথা, কুসংস্কার,
কিন্তু ওই আর কি, ছোটবেলার ঘটনা তো একদম কেমন যেন মনের মধ্যে গেঁথে গেছে বলতে পারেন। তথাগত হাসল, কিছু বলল না। দেবাঞ্জন বাবু চলে গেল। তথাগত আরেকবার কাবেরীর বন্ধ দরজার দিকে তাকিয়ে নিচে নেমে গেল। হাসপাতাল থেকে বের হতে যাবে ঠিক তখনই দেখা হলো সেই ফকির বাবার সঙ্গে। বিশাল চুল দাড়িতে ঢাকা মুখ, ভালো করে চেনা যায় না। তথাগত এগিয়ে গিয়ে তাঁর হাত ধরলেন। বাবা, বাবা একটু দেখ বাবা, এবারের কেসটায় জোর ফেসেছি। খুব ভালো করে বুঝতে পারছি মেয়েটার নির্দোষ, কিন্তু প্রমাণ করব কি করে? দাড়ি গভীর জঙ্গল থেকেই মনে হলো ফকিরের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। ডরো মত বেটা, সব ঠিক হয়ে যাবে। হঠাৎ তথাগতর চোখ যেন কিসে আটকে গেল, ভ্রু দুটো যেন আপনা থেকেই কুঁচকে গেল। ওষুধ যা দিয়েছেন, ইঞ্জেকশন যা দিয়েছেন, তাতে তো এরকম দুর্বল হওয়ার কথা নয়। আপনারা ডাক্তারকে কিছু বলেননি? তথাগত কাবেরীর বাড়িতে বসে তার প্রেসক্রিপশনের ওষুধ মিলিয়ে মিলিয়ে মোবাইল থেকে সব কটা ওষুধের বৈশিষ্ট্য দেখছিল। দেবাঞ্জনবাবু যথেষ্ট বড় ডাক্তার, ওরকম কিছু জিজ্ঞাসা করলে খুব বিরক্ত হন। তাছাড়া উনি বলেছিলেন আস্তে আস্তে ব্যাপারটা গা সওয়া হয়ে গেলে ওটা ঠিক হয়ে যাবে। কাবেরীর বড় দাদা বসন্ত বলল কথাগুলো। দিগন্তবাবু একদিনে বেশ ঝিমিয়ে গেছেন। আগের দিন যাও বা কথা বলছিলেন, আরও একটা দিন এমনি এমনি কেটে যাওয়ার পর তিনি যেন আরো চুপচাপ হয়ে গেছেন। তথাগত আরও একবার প্রেসক্রিপশনের ওষুধের বৈশিষ্ট্যগুলো দেখল, কিছুই সন্দেহজনক চোখে পড়ল না। আচ্ছা দিগন্তবাবু, আরেকবার একটু মনে করে দেখুন তো, পুরকায়স্থ দম্পতিকে আপনি আগে চিনতেন? মানে এমনি হয়তো কখনো রাস্তাঘাটে কখনো দেখা হয়েছে, ট্রেনে বাসে সিট নিয়ে ঝামেলা, হাসপাতালে লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটি, কাবেরী এমন কিছু দেখেছিল? দিগন্তবাবু যেন আরো ঝিমিয়ে গেলেন। আপনিও তাহলে ওদের মতোই কথা বলছেন? তথাগত মাথা নিচু করে নিল। তার মানে দিগন্তবাবুকেও পুলিশ অফিসার কিংবা দেবাঞ্জনবাবু এই কথাগুলোই বলেছে। হঠাৎ কি একটা মনে পড়ায় তথাগত জিজ্ঞাসা করল, আচ্ছা দিগন্তবাবু, কাবেরী কি ছড়া বলতে ভালোবাসত? ছড়া? দিগন্তবাবু যেন আকাশ থেকে পড়লেন। কই না তো, ছড়া তো তেমন বলতো না। মেয়েটা তো সারাক্ষণ রেগে থাকতো। কেন রাগ, কিসের ওপর রাগ, সেটাই বুঝতে পারতাম না। জগতের সকলের ওপর তার যেন ভয়ানক রাগ। তথাগত নিজের মনেই বিড়বিড় করতে লাগলো। তাহলে কাবেরী ছড়াটা শিখলো কোথা থেকে? এমনি এমনি না জেনে কারো বাড়ি চলে যাচ্ছে, তাকে জন্মে কোনোদিন চোখে দেখেনি, খুন করে দিচ্ছে। একটা একেবারে অপরিচিত ছড়া এমনি এমনি বলে বেড়াচ্ছে। সবটা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। অপরিচিত ছড়া? দিগন্তবাবু ভ্রু কুঁচকে সোজা হয়ে বসলেন। কোন অপরিচিত ছড়া বলুন তো? তথাগত মনে করে করে বলল, সোজা গিয়ে 10 পা, বড় একটা লাফ, বাঁ দিকে 5 পা দে, গরু ছাপ। একটা হালকা হাসির রেখা ফুটে উঠল দিগন্তবাবুর ঠোঁটের কোণে। ও আচ্ছা আচ্ছা, তাই বলুন। না আসলে ওটা ঠিক ছড়া নয়, তাই প্রথমটা বুঝতে পারিনি। এটা দেবাঞ্জন বাবুই ওকে শিখিয়েছিলেন। এটা একটা টেকনিক বলতে পারেন। কাবেরী যখন প্রচন্ড ভায়োলেন্ট হয়ে যেত, তখন দেবাঞ্জন বাবু ওকে থামানোর জন্য একটা অদ্ভুত সুরে এই ছড়াটা বলতো। খানিকক্ষণ চেঁচামেচি করলেও একটা সময় পরে মেয়েটা শান্ত হয়ে যেত। তারপর কাবেরী ও দেবাঞ্জন বাবুর সাথে ওই একই সুরে ছড়াটা বলতো। যখন একটু মেজাজ ভালো থাকতো, তখন ওইভাবে গুনে গুনে পা ফেলে এগিয়ে যেত, লাফাতো। তথাগত মুখ গম্ভীর করে শুনে গেল কথাগুলো। আজই হসপিটালে দেবাঞ্জনবাবু বললেন কাবেরী কি বলছে সেটা নাকি তিনি জানেন না। এটা নাকি নতুন সিমটম। তথাগত উঠে দাঁড়ালো। আমাকে একবার থানায় যেতে হবে, আজ আসি, দেখি কি করতে পারি। দিগন্তবাবু নমস্কার জানালেন। বসন্ত হাত এগিয়ে দিয়ে হ্যান্ডশেক করতে চাইল। তথাগত তার হাতটা ধরে একটু হালকা হেসে বলল, বসন্তবাবু, গুরুজনেরা বলে গেছেন যার তার দিকে সবসময় হাত বাড়িয়ে দিতে নেই। কেউ হাত ধরে হ্যাঁচকা টেনে ফেলেও দিতে পারে। তার মানে? মানে কিছু না,
এমনি অ্যাডভাইস দিচ্ছিলাম আর কি। সারা দিন তথাগত ঠিক কোথায় কোথায় গেল বলা মুশকিল। কখনো ন্যাশনাল লাইব্রেরিতে, কখনো একজন বিখ্যাত থেরাপিস্টের সঙ্গে কথা বলল, কখনো পুরকায়স্থ বাড়ির আশেপাশের বাড়ির সঙ্গে কথা বলল। বিকেল নাগাদ তথাগত এলো ইন্সপেক্টর বড়ালের কাছে। শেষবারের মতো একটু সাহায্য চাই, কথা দিচ্ছি আর জ্বালাবো না। ইন্সপেক্টর বড়াল সামনে ছড়ানো কাগজপত্র থেকে মুখ তুলে বললেন, বলুন আপনার জন্য কি করতে পারি। আমার কয়েকটা সিসিটিভির ফুটেজ লাগবে। ইন্সপেক্টর সাহেব সোজা হয়ে বসলেন, বললেন, ওই মেয়েটার ওই পুরকায়স্থদের বাড়িতে ঢোকার ফুটেজ তো পেয়ে যাবেন। ওই বাঁ দিকের গলি দিয়ে সোজা চলে যান, একেবারে শেষের ঘরটা, আমি বলে দিচ্ছি। তথাগত দাঁড়িয়ে রইল। তাও কি হলো? না, বলছিলাম মানে শুধু ওই ফুটেজটা না, আরও কিছু ফুটেজ লাগবে। কাবেরী যে ওই বাড়িতে গিয়েছিল সে তো আপনি বললে দিচ্ছেন, আপনার কথা অস্বীকার করার এত সাহস কোথায়? কিন্তু আর কে গিয়েছিল? আর তো কেউ যায়নি, কাবেরী একাই ছিল। হ্যাঁ, গলি থেকে একাই গিয়েছিল, কিন্তু গলি অবধি পৌঁছালো কি করে? ইন্সপেক্টর সাহেব, আমার দিগন্তবাবুর বাড়ি থেকে পুরকায়স্থদের বাড়ি অবধি সব কটা ফুটেজ লাগবে। আর পুরকায়স্থদের বাড়ির আশেপাশে ওই ঘটনার আগে কে কবার এসেছিল সেটারও ফুটেজ লাগবে। ইন্সপেক্টর বড়াল আবার হাঁ করে তাকিয়ে রইলেন তথাগতর দিকে। তারপর অদ্ভুতভাবে বললেন, এত কিছু লাগবে? এরপরও যদি প্রমাণ করতে না পারেন মেয়েটা খুন করেনি, তাহলে কি করব? শুনেছি কোনো একটা খুন হলে যতক্ষণ না পুলিশ কাউকে জেলে ঢোকাতে পারছে ততক্ষণ শাস্তি পায় না। তা ওই মেয়েটাকে তো মানসিক রোগী বলে জেলে ঢোকাতে পারেননি। ভীষণ আফসোস হচ্ছে নিশ্চয়ই। এক কাজ করবেন, ওর জায়গায় আমাকে ঢুকিয়ে দেবেন। ইন্সপেক্টর বড়াল আর কোনো কথা না বলে চলে গেলেন বাঁ দিকের গলি দিয়ে সোজা গিয়ে শেষ ঘরটা। প্রায় ঘন্টা খানেক ধরে তথাগতর কথা অনুযায়ী একের পর এক ফুটেজ দেখা গেল। ঘণ্টাখানেক বাদে যেন একটা শান্তির নিঃশ্বাস নিল তথাগত। ইন্সপেক্টর বড়ালের দিকে তাকিয়ে বললেন, কি বুঝলেন? ইন্সপেক্টর বড়াল দুদিকে মাথা নেড়ে বললেন, কিছুই না। হ্যাঁ, জানতাম। ঠিক আছে, আমাকে আর একটু সময় দিন, কাল রাতে আপনাকে পুরোটা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, কেমন? দেবাঞ্জনবাবুর মানসিক হাসপাতালের 3 তলায় কাবেরীর ঘরটার সামনে একটা ছোট্ট হলুদ আলো জ্বলছে। আশপাশের সব ঘরের আলো নিভে গেছে। সকলে আজ বোধহয় একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। হঠাৎ সে বন্ধ ঘরের সামনে কার যেন পায়ের আওয়াজ শোনা গেল। কাবেরীর ঘরের তালাটা খুলে আস্তে করে ঠেলা দিতেই খুলে গেল দরজাটা। ভেতরটা একদম অন্ধকার, তবে বাইরে থেকে আসা হলুদ আলোর ছিটে ফোটায় বেশ বোঝা যাচ্ছে কাবেরী শুয়ে আছে মাটিতে ভয়ে জড়সড় হয়ে। বাইরে থেকে যে ভদ্রলোক এসেছিল সেবার একটা হালকা নীল টর্চের আলো জ্বালালো। তারপর সেটা কাবেরীর চোখের কাছে নিয়ে গিয়ে বোলাতে বোলাতে বলল, সোজা গিয়ে 10 পা বড় একটা লাফ, বাঁ দিকে 5 পা দে গুরু ঝাঁপ। কাবেরী যেন কেঁপে কেঁপে উঠল। বেশ কয়েকবার ছড়াটা বলার পরেই কাবেরীর ঠোঁট দুটো কাঁপতে লাগল। কাবেরী এবার আস্তে আস্তে চোখ খুলল। ভদ্রলোক এবার ছড়াটা বলতে বলতে পেছনে হাঁটতে লাগল। কাবেরীও উঠে চলতে লাগলো। বেশ খানিকটা গিয়ে ভদ্রলোক সরে গেল, কিন্তু কাবেরী চলতে লাগলো একেবারে নিজের মতো। আর অদ্ভুতভাবে সে এখন ছড়াটাকে ফলো করছে। সোজা গিয়ে গুনে গুনে 10 পা গিয়ে একটা ছোট লাফ, তারপর বাঁ দিকে আবার 5 পা গিয়ে একটা বেঞ্চের উপর উঠে সোজা ঝাঁপ দিল। তারপর দরজা খুলে একটা ঘরে ঢুকে গেল। ঘরটা আগের চেয়েও অন্ধকার। সেই অন্ধকারের মধ্যেই কে যেন কাবেরীর হাতে কি একটা ধরিয়ে দিল। কাবেরী বোকার মতো সেটা হাতে ধরেই এক নাগারে বলে যেতে লাগলো, সোজা গিয়ে 10 পা বড় একটা লাফ, বাঁ দিকে 5 পা দিয়ে গুরু ঝাঁপ, সোজা গিয়ে 10 পা বড় একটা লাফ, বাঁ দিকে 5 পা দিয়ে গুরু ঝাঁপ। একটু বাদেই আলো জ্বলে উঠল ঘরটায়। দেখা গেল কাবেরী দাঁড়িয়ে আছে আর তার সামনে দুজন খুন হয়ে পড়ে আছে মাটিতে। আর কাবেরীর হাতে একটা ছুরি। সেই ছুরিটার দিকে তাকিয়ে ভয়ে চিৎকার করে উঠল কাবেরী, আমি
খুন করিনি, আমি খুন করিনি। ঘটনাটা ঘটার পর থেকেই এই প্রথমবার বোধহয় কাবেরী খুব স্বাভাবিকভাবে বলল সে খুন করেনি। দিগন্তবাবু কাছেই দাঁড়িয়েছিলেন। এতক্ষণ বোধহয় অন্ধকারের জন্য তাকে দেখা যায়নি। মাটিতে যে দুজনের লাশ পড়েছিল সেটা কারো লাশ নয়, দুটো পুতুল মাত্র। ছুরি, লাশ, রক্ত সবটাই নকল। বোঝা গেল এগুলো সবই তথাগতর নাটক। কাবেরী এখনো বাবাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে চলেছে। দেবাঞ্জনবাবু পেছন থেকে ঘরে ঢুকে বেশ বিরক্ত হয়েই বললেন, তথাগতবাবু, আপনি কিন্তু বেশ রিস্ক নিচ্ছেন। ডোন্ট ডু ইট, আই ওয়ার্ন ইউ। এরপর যদি আমার পেশেন্টের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি আপনার নামে কেস করতে বাধ্য হব। আপনার পেশেন্টের সবচেয়ে বড় ক্ষতি তো আপনি নিজেই করেছেন। এরপর আপনি আর কোন ক্ষতিটা আশা করেন ডক্টর দেবাঞ্জন? আস্তে আস্তে দেখা গেল ঘরের মধ্যে পুলিশ অফিসার বড়াল, কাবেরীর দুই দাদা সবাই উপস্থিত আছেন। তথাগত সবার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, এ বাবা, আপনার চাইল্ডহুড অবসেশন ফকির বাবাকে বড্ড মিস করছি। ওনাকেও তো আজ এখানে থাকতে বলেছিলাম। দেবাঞ্জনবাবু, আপনি কি ওই ফকির বাবাকে কিছু জানাননি? দেবাঞ্জনবাবু এদিক ওদিক তাকিয়ে খানিকটা বিরক্তির সুরে বলল, বলেছিলাম উনি রাতের বেলায় কোথাও আসেন না বললেন, তাই আর জোর করিনি। আমার মনে হয় না যে ওর থাকা বা না থাকাটা খুব একটা ম্যাটার করবে বলে। তাই নাকি? আপনাকে ঠিক কে বলল বলুন তো ওর এখানে থাকাটা দরকারি না অদরকারি? দেবাঞ্জনবাবু আর কিচ্ছু বললেন না। তবে তিনি যে মোটেও খুশি নন সেটা বেশ বোঝা যাচ্ছে। তথাগত ইন্সপেক্টর বড়ালের দিকে তাকিয়ে বললেন, কিছু বুঝলেন? ইন্সপেক্টর বড়াল ঘাড় নাড়লেন। বোঝেননি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেদিন ঠিক কী হয়েছিল সেটা বোঝাবার জন্যই আজকের এই নাটকটা করেছি। সেদিনও ঠিক এই রকম ব্যাপারই হয়েছিল। দেবাঞ্জনবাবু কোথাও ভুল কিছু বললে আপনি একটু ধরিয়ে দেবেন প্লিজ। কিন্তু তার আগে আমার ওই ফকির বাবাকে একটু দরকার ছিল। দেবাঞ্জনবাবু তো ওকে আনেননি, দেখি আমি যদি ওকে ম্যাজিক করে হাজির করতে পারি। সকলকে অবাক করে দিয়ে তথাগত নিজের ব্যাগ থেকে একটা নকল দাড়ি আর চুল নিয়ে এসে বসন্তবাবুকে পরিয়ে দিল। একেবারে ফকির বাবার মতন লাগছে, শুধু ড্রেসটা আলাদা আর কাঁধের ঝোলাটা নেই, পুরো ফকির বাবা। বসন্তবাবু চরম বিরক্তি নিয়ে নকল চুল দাড়ি সরিয়ে ফেলে বলল, এসব কি হচ্ছে? এদি আপনি কি প্রমাণ করতে চান? এগুলো আপনার ঘর থেকে উদ্ধার করেছি বসন্তবাবু। গলার আওয়াজটা একটু আস্তে করুন। আপনাকে বলেছিলাম মনে আছে, যখন তখন যার তার দিকে হাত বাড়িয়ে দেবেন না, বিপদে পড়ে যাবেন। আপনার ডান হাতের কবজির কাছে একটা ট্যাটু আছে, ত্রিশূলের ট্যাটু। সেই একই ট্যাটু সেদিন সকালেই আমি দেখেছিলাম ফকির বাবার হাতে। পুরকাস্তর বাড়ির আশপাশে ঘটনার বেশ কয়েকদিন আগেও ফকির বাবাকে দেখা গেছে। আপনি কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। বুঝিয়ে বলছি। বেশ অনেক বছর আগের ঘটনার সূত্রপাত। পুরকাস্ত দম্পতি বাঁকুড়ার দিকে একটা অনাথ আশ্রম চালাতেন, এখনও চালান। তবে এই আশ্রমের এগেনস্টে বেশ কয়েকবার নানান রকম কথা ওঠে। এখান থেকে নাকি বাচ্চা পাচার হয়ে যায়, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় অনেকের সাথে। তবে সেরকম কোনো প্রমাণ না থাকায় কোনো রকম শাস্তি এদের হয়নি। আজ থেকে প্রায় 20 বছর আগে একটি 15-16 বছরের মেয়েকে নগ্ন অবস্থায় পাওয়া যায় আশ্রমের পেছনের পরিত্যক্ত জমি থেকে। সে সময় মেয়েটির 10 বছরের ভাই একটা ধারালো ছুরি নিয়ে তেড়ে যায় ওই অলোক পুরকাস্তের দিকে। ছেলেটির দাবি এই আলোকবাবুই নাকি তার দিদিকে খুন করেছে। দিদি আর ভাই দুজনেই মেদিনীপুরের একটা বন্যার পর বাবা মাকে হারিয়ে আসে এই আশ্রমে। এই ঘটনার পর ছেলেটিকে আর ওই আশ্রমে রাখা সম্ভব হয়নি। অলোকবাবুর দাবি ছিল দিদির ওই অবস্থা দেখে নাকি ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। অলোকবাবুর বাড়ির পুরনো ফাইল থেকে এই ঘটনা জানা যায়। যাই হোক, 10 বছরের ভাইটির জায়গা হয় সংশোধনাগারে। সেখান থেকেই পড়াশোনা করে ছেলেটি ডাক্তার হয়, কিন্তু ছোটবেলার সে ঘটনা পুরোপুরি মন থেকে মুছে ফেলতে পারে না। বিখ্যাত সমাজসেবক অলোক পুরকাস্ত আর তার স্ত্রী কস্তুরী পুরকাস্তের বাড়ি খুঁজে পেতে দেরি হয় না সেই ছেলেটি। আর খুঁজে পাওয়ার পর থেকেই চলে প্ল্যান কষা। এর মধ্যে তার সাথে দেখা হয়ে যায় কাবেরীর। কাবেরীর মানসিক সমস্যা আছে, রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না, কি যে করে দেবে তাকেও জানে না। এরকমই একজন কাউকে খুঁজছিলেন সেই দিদির ভাইটি।
কিন্তু এই কাবেরীকে পুরোপুরি হাতের মুঠোয় আনার জন্য দরকার ছিল আরেকজনের, কাবেরীর খুব কাছের কেউ। সেটা পেতেও খুব একটা কষ্ট করতে হলো না। বসন্তবাবু বোনের ব্যাপারে একেবারে বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন। একে বোনের চিকিৎসার জন্য এক গাদা টাকা খরচা, তার উপর পাগল বোনের জন্য লোকের কাছে অপমানিত হওয়া, বিরক্তির শেষ সীমায় পৌঁছে গিয়েছিলেন তিনি। সেই সময় একটা ভালো প্রস্তাব দিল আমাদের দিদির ভাই। কাবেরীকে এই খুনের ষড়যন্ত্রে ফাঁসিয়ে দিলে দুদিক থেকে লাভ হবে। মানসিক রোগী হিসেবে কাবেরীর কোনো শাস্তি হবে না, কিন্তু সে গ্রেপ্তার হবে। আর গ্রেপ্তার হলে অবশ্যই তার চিকিৎসার খরচ হবে সরকারের। আর সে চিকিৎসা যাতে কোনোদিনই ঠিকভাবে না হয়, অর্থাৎ কাবেরী যাতে চিরকালের জন্য মানসিক হাসপাতালের অন্ধকার ঘরে থেকে যায়, সে দায়িত্ব আমাদের দিদির ভাইয়ের। এটা খুব ভালো প্রস্তাব মনে হয় বসন্তবাবুর কাছে। কাবেরীর কোনো শাস্তি হচ্ছে না, আবার তার কোনো দায়িত্ব নিতে হচ্ছে না। আপনি এসব কি বলছেন বলুন তো? আপনি কিন্তু জোর করে পুরো ব্যাপারটা আমার ওপর চাপিয়ে দিচ্ছেন তথাগত বাবু। আই ওয়ার্ন ইউ। তথাগতকে প্রায় মাঝপথে থামিয়ে দিয়ে চিৎকার করে উঠলেন ডক্টর দেবাঞ্জন। যতটা জোরে দেবাঞ্জনবাবু চিৎকার করলেন, ঠিক ততটাই শান্তভাবে তথাগত বলল, আপনি এমন চিৎকার করছেন কেন? এখনো পর্যন্ত একবারও আপনার নাম নিয়েছি নাকি আমি? আমি তো দিদির ভাইয়ের কথা বলছি। দেবাঞ্জনবাবু থতমত খেয়ে বললেন, না মানে এটা তো পরিষ্কারই হয়ে যাচ্ছে যে আপনি আমার সম্বন্ধেই বলছেন কথাগুলো। কি করে বোঝা যাচ্ছে বলুন তো? দিদির ভাইয়ের নাম ছিল জয় মুখার্জি। অলোক পুরকাস্তর ফাইলেও সেই কথাই রয়েছে। তারপর সংশোধনাগারে যাওয়া অবধিও সেই একই নাম। তারপর সে নাম পরিবর্তন হয়ে দেবাঞ্জন মুখার্জি হলো। সেটা খুঁজতে তো কাল আমার অর্ধেক দিন শেষ হয়ে গেল মশাই। দেবাঞ্জনবাবুর মুখ ক্রমশ থমথমে হয়ে গেল। ওদিকে বসন্তবাবু চিৎকার করে উঠল, সব মিথ্যে, আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে। কিচ্ছু ফাঁসানো হচ্ছে না বসন্তবাবু, কিচ্ছু ফাঁসানো হচ্ছে না। আপনার আর দেবাঞ্জনবাবুর সমস্ত কল ডিটেলস পুলিশের কাছে আছে। ঘটনার দিন প্রায় সারা রাত আপনাদের কথা হয়। দেবাঞ্জনবাবুর নির্দেশ অনুসারে আপনি ফকির বাবা সেজে অলোকবাবুদের বাড়ির উপর নজর রাখতেন। বাড়ির কাজের লোকের সাথে হাত করে আপনি সেদিন দরজা খুলে রাখার কথা বলেন। পুলিশের জেরায় লোকটি সব স্বীকার করেছে। আপনি দেবাঞ্জনবাবুর দেওয়া ওষুধ বদলে আনতেন। দেবাঞ্জনবাবুর প্রেসক্রিপশনে যে ওষুধ দিতেন আর যে ওষুধ কাবেরীকে দেওয়া হতো সেটা এক নয়। কাবেরীর মেডিকেল টেস্ট করলেই ব্যাপারটা প্রমাণ হয়ে যাবে। দিগন্তবাবু স্বাভাবিকভাবেই কোনোদিনও প্রেসক্রিপশনের ওষুধ মিলিয়ে দেখেননি। দেবাঞ্জনবাবু বারবার এই ছড়াটা বলে কাবেরীর দুর্বল মস্তিষ্কের মধ্যে ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় কেউ এভাবে ছড়াটা বললে কাবেরী ঠিক ওইভাবেই হাঁটতে থাকবে। ঠিক আজ যেভাবে ওপর থেকে নিচে নেমে এই ঘরে এসে দাঁড়ালো, ঠিক সেইভাবে ওদিনও তাকে বসন্তবাবু নিয়ে এসেছিল অলোকবাবুর বাড়ির গলি অব্দি। কিন্তু গলিতে আর তিনি ঢোকেননি, যাতে সিসিটিভিতে শুধু কাবেরীকেই দেখা যায়। কাবেরী ওইটুকু রাস্তা ছড়া বলতে বলতে এসে পৌঁছে গিয়েছিল। আর যেমন বেঞ্চের উপর থেকে ঝাঁপ দিয়ে ঘরে ঢুকলো, সেদিনও অলোকবাবুদের ছোট্ট গ্রিল টপকে দরজা ঠেলে ঢুকেছিল। দরজা আগে থেকেই খুলে রেখেছিল অলোকবাবুর কাজের লোক। আর আসল খুনটা করেছিল দেবাঞ্জনবাবু। বহুদিন আগের হয়ে যাওয়ার নৃশংস একটা খুনের প্রতিশোধ নেওয়া হলো আরো নৃশংস পদ্ধতিতে। নিজের একজন পেশেন্টের অসহায়তার সুযোগ নিয়ে তাকে ব্যবহার করে এরকম একটা অপরাধ, ছি 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 ছি, সত্যি ভাবা যায় না দেবাঞ্জনবাবু। দেবাঞ্জনবাবু চুপ করে তাকিয়ে রইলেন মাটির দিকে। কাবেরী এখনো বেশ ভয় পেয়ে আছে। বাবার জামাটা মুঠো করে ধরে ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি ইঞ্জেকশন নেব না বাবা, আমি ইঞ্জেকশন নেব না, আমি নেব না, আমি ইঞ্জেকশন নেব না বাবা, আমি নেব না। তোকে আর কেউ ইঞ্জেকশন দেবে না, কোনো দরকার নেই তোর সুস্থ হওয়ার। হ্যাঁ, সেই সুস্থ মানুষরা এখানে এতটাই অসুস্থ যে সুস্থ হওয়ার আর কোনো প্রয়োজন নেই।
এতক্ষণ আপনারা শুনছিলেন দেবশ্রী ভট্টাচার্যের কলমে আলমবাজারের জোড়া খুন। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে এরকম অসম্ভব সব দুর্ধর্ষময় গল্প শুনতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেও ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।